শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible and visible? Friends, am I audible and visible? Yes, I am audible and visible. আজকে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। কয়েকদিন কথা দিয়েও কথা রাখতে পারিনি। এক নাম্বার, ইউএসএর প্রেসিডেন্ট ট্রাম্প এই যে যুদ্ধ বন্ধ ওয়েস্ট এশিয়া এবং ইউরোপের এই দুটো যুদ্ধ বন্ধ করার জন্যে এত তাড়া অনুভব করছে কেন? যুদ্ধ বন্ধের এত তাড়া কিসের? নাম্বার ওয়ান, আমেরিকা তো যুদ্ধবাজ দেশ, কিন্তু তার চরিত্রে এই জিনিসটা এলো কেন? এত যুদ্ধ বন্ধের তাড়া কিসের? দুই, ইউএসএর নাম্বার ওয়ান শত্রু কে এই মুহূর্তে? নাম্বার ওয়ান শত্রু কে? নাম্বার থ্রি, এই যে আজকের চায়না, চীন দেশ স্ট্রাকচারালি এখনো কমিউনিস্ট চায়না, তার উন্নতির, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিলিটারি উন্নতির শুরু কোথায় এবং কিভাবে? নাম্বার ফোর, এই যে ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প যে তারিফ যুদ্ধ শুরু করলো, ইম্পোজিং এক্সেস ট্যারিফস, হ্যাঁ, মোর পার্সেন্টেজে, এর ফল কি এবং ভারতের কি হবে? পাঁচ নাম্বার পয়েন্ট, ভারতবর্ষের কি হবে? ভারতবর্ষের কি হবে? আর শেষে একটু কথা বলবো যেটা বলা হয়নি, শুভ দোলযাত্রা, প্রণাম, হ্যাঁ, সবাইকে শুভ দোলযাত্রা। আর শেষে একটা, আমার এবারে আচ্ছা দাদা নেতাজি বিষয়ে একটা কথা ছিল বলবো। হ্যাঁ, প্লিজ রাইট ইট ডাউন, if possible I will discuss it today if I know it, or in some other day. আর আরেকটা বলবো, একটা আজকের এবারের আমি আমার ওয়েস্ট ইন্ডিয়া ভ্রমণের কিছু অভিজ্ঞতা বলেছি বোধহয় এক সপ্তাহ আগে। আর আমি ঝাড়খণ্ডে যাওয়ার একটা অভিজ্ঞতা আপনাদের জানাবো। সঞ্জয় অধিকারী, শুভ দোলযাত্রা। হ্যাঁ, প্রণাম। আমি প্রথমটাতে আস্তে আস্তে আসছি। আমরা সেকেন্ড গ্রেট ওয়ারের পর থেকে দেখেছি বিশ্ব রাজনীতিতে ইউএসএ একটা যুদ্ধবাজ দেশ। তার এক্সপোর্টের এবং ইনকামের সব থেকে বড় জায়গা হচ্ছে ওয়েপন সেল। বিশ্ববাজারে যত যুদ্ধ হবে বিভিন্ন প্রান্তে পৃথিবীতে, তার যুদ্ধের ওয়েপন্স বিক্রি হবে। তার ওয়েপন্স লবি is one of the deciding factors, one of the deciders who will be the president of that country. একে বলে ওপেন্স লবি, এবং একটা ডিপ স্টেট যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আনস্টেবল করে রাখে, যুদ্ধ ক্রিয়েট করে এবং ওয়েপন্সের মার্কেট তৈরি করে, এই ডিপ স্টেট। জানেন, এই ডিপ স্টেট বা ওয়েপন্স লবির
বড় শত্রু হচ্ছে ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে এদের সম্পর্ক খুবই খারাপ, এবং এই ওয়েপন্স লবি তার ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময় দুবার তার লাইফের উপরে অ্যাটেম্প নিয়েছে, এবং অলমোস্ট ওয়াজ নিয়ার সাকসেস। মনে রাখবেন, প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছিল ওয়েপন্স লবি। প্রেসিডেন্ট কেনেডির অপরাধ ছিল তিনি ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন। হ্যাঁ, এই ট্রাম্পের, এই প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধ করার তাড়া কিসের? মনে রাখবেন, আগে বলেছি আমি, ট্রাম্প রক্তে জার্মান, অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড লোক, যদিও আপনারা অনেকে বলেন ভেরি আনপ্রেডিক্টেবল, বাট ভেরি প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল। উনি প্রথম টার্মে পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ এসকালেট করতে দেননি, কোথাও আর্মি সংখ্যা বাড়াননি, ইউএসএ আর্মির যুদ্ধের ফিল্ড এসকালেট করতে দেননি। এই মানুষটা বেসিক্যালি বিজনেসম্যান। তার বক্তব্য হচ্ছে, নাম্বার ওয়ান, পৃথিবীতে এই মুহূর্তে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ট্রেড, এটাই যার নাম্বার ওয়ান, সেই ওয়ার্ল্ডকে রুল করবে। এবং যুদ্ধ করে মানুষকে মারা, নিজের দলের বা অন্য পক্ষের, বা অর্থ নষ্ট করা, এতে 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 আফটার অল অ্যাট দি এন্ড বিজনেসের ভালো হয় না। পৃথিবীতে অশান্তি থাকলে বিজনেস ইমপ্রুভ করবে না। বিজনেস ইমপ্রুভ করার প্রথম শর্ত হচ্ছে পিস, অ্যাটলিস্ট এ ওয়ার্কিং পিস। এটা ওনার ফিলোসফি। যুদ্ধ বন্ধ করতে হবে, আইদার ইন ইউরোপ অর ইন ওয়েস্ট এশিয়া, যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ হলে তার ওয়ার্ল্ড ট্রেড ইমপ্রুভ করবে। আরেকটা জায়গা সে হিসেব করে দেখাচ্ছে, ওয়েস্ট এশিয়া আমেরিকান পলিসির, তার ইউএসএ ডিসিশনে, ওয়েস্ট এশিয়া পলিসিতে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ইসরায়েল ইন্টারেস্ট। ইসরায়েলের ইন্টারেস্ট আমেরিকান ওয়েস্ট এশিয়া পলিসিকে গাইড করে। তার অনেকগুলো কারণ আছে। তার কারণ, আমেরিকার কাছে ইসরায়েল ভীষণ প্রয়োজন আমেরিকার অয়েল ডিপ্লোমেসিকে শক্তপোক্ত রাখার জন্য। আর একদিন বোঝাবো এটা আমি। আর অন্যদিকে ওয়াশিংটনে যতগুলো লবিস কাজ করে, স্ট্রংগেস্ট লবি হচ্ছে জিউইশ লবি। এই জিউইশ লবি হচ্ছে ইউএস এর ফিনান্স সিস্টেম, ইকোনমিকে কন্ট্রোল করে। সুতরাং এই ফিনান্স লবি, এই ব্যাংকিং লবি যারা জিউইশ, সেই জিউইশ ইন্টারেস্ট ইসরায়েলকে ডিস্টার্ব করা ইউএস এর পক্ষে সম্ভব নয়। যদিও গোটা ওয়েস্ট এশিয়াতে এতগুলো কান্ট্রির মধ্যে ইসরায়েল একটা ছোট্ট দেশ, আমাদের ইন্ডিয়ার একটা স্টেটের থেকেও, যে কোনো একটা স্টেটের থেকেও ছোট। লোক সংখ্যা হার্ডলি 2 কোটি, 2 কোটি নয়, 1 কোটি বোধহয় 80 লক্ষ। তাকে গুরুত্ব দিতে হয়। এই যেন কুকুরের লেজ কুকুরকে নাড়াচ্ছে, ঠিক তেমনি। অর্থাৎ ইসরায়েলের ইন্টারেস্ট সার্ভ করতে গিয়ে ইউএসএ কে প্রচুর ওয়েপন্স অ্যান্ড মানি ইনভেস্ট করতে হচ্ছে। এটা ইউএস এর পক্ষে একটা বার্ডেন।
কাম টু ইউরোপ ফ্রন্ট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেন সামনে, মাঝে ইউরোপ, কিন্তু ইউক্রেনের এমন একটা ঘটনা ঘটে গেল, ইউক্রেনের প্রান্তে রাশিয়ার যুদ্ধের মূল ওয়েপন সাপ্লাই করতে হচ্ছে রাশিয়াকে, করতে হচ্ছে ইউএসএ কে, আমেরিকাকে। এতে আমেরিকার প্রভূত অর্থ নষ্ট হচ্ছে। আর এই জায়গাটা ট্রাম্প পছন্দ করছে না, যে হঠাৎ ইয়েলেনসেনের ইচ্ছে হলো সে ন্যাটো সদস্য হবে, কারণ সে ওয়েস্ট ইউরোপের লাইফস্টাইলকে এনজয় করবে এবং রাশিয়ার আগ্রাসন থেকে ন্যাটোটাকে বাঁচাবে, এই তার ইচ্ছে। এই ইচ্ছেটা সে পূরণ করতে গিয়ে রাশিয়ার রাগের কারণ হলো। রাশিয়া কিন্তু বহুবার ওয়ার্নিং দিয়েছে যে আই এম গিভিং ইউ গ্যারান্টি অফ প্রোটেকশন, তাতে তার বিশ্বাস হয়নি। সে কিন্তু একটা কথা বলেছে, আমি এটা কখনোই বরদাস্ত করব না যে ইউক্রেন ন্যাটোর মেম্বার হয়ে যাক, কারণ ন্যাটোর মেম্বার, তার বক্তব্য সোজা, ন্যাটো যদি মেম্বার হয়ে যায় তাহলে ন্যাটোর বাউন্ডারি রাশিয়ার ঘাড়ে এসে পড়বে। এটা কোনো শক্তিমান দেশ এটা বরদাস্ত করবে না। তাই সে আক্রমণ করেছে, বহুবার ওয়ার্নিং দেওয়ার পরে সে আক্রমণ করেছে, কারণ ইয়েলেনসেনের স্বাদ জেগেছে সে তার দেশকে ন্যাটোভুক্ত করাবে। এই করতে গিয়ে ইয়েলেনসেনকে লোভ দেখিয়েছে, সাহস জুগিয়েছে ইউরোপের কান্ট্রিগুলো। আর ন্যাটোর যেহেতু বড় মেম্বার হচ্ছে ইউএসএ, সে সেইখানে, তখন ছিল বিডেন, বিডেন একটা ডিপ স্টেটের লোক, যুদ্ধবাজ লোক, সে সেই ফাঁদে ইচ্ছে করে পা দিয়েছে, নতুন একটা যুদ্ধক্ষেত্র সৃষ্টি করে রাশিয়াকে যেন কবজা করে, রাশিয়াকে সে জ্ঞান দেবে, শিক্ষা দেবে। এবং সে ইয়েলেনসেনকে তাতিয়েছে। এতে সব থেকে ক্ষতি হয়েছে ইয়েলেনসেন ইউক্রেনের। মাঝখান থেকে স্যান্ডউইচড হয়েছে ইউরোপের এতগুলো ইন্টেলিজেন্ট কান্ট্রি, বোকার মতো তারা তারা ইউক্রেনকে লোভ দেখাতে গেছে আর বিডেনের প্ল্যানের অংশীদার হয়েছে। ইউরোপের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। সব থেকে ক্ষতি হয়েছে ইউক্রেনের। ইউরোপের সব কান্ট্রির ক্ষতি হয়েছে, সব কান্ট্রির ইকোনমি ডুমড হয়েছে। এবং আলটিমেটলি সবাই তাকিয়েছিল ইউএসএর দিকে, ওরা ভেবেছিল বিডেন আবার ক্ষমতায় আসবে, বিডেনের দল ক্ষমতায় আসবে। হয়নি, এসে গেছে ট্রাম্প। আমেরিকার লোকও আর যুদ্ধ চাইছে না, চাইছে না এই খেলা। তার কারণ ট্রাম্পের বক্তব্য, যুদ্ধ না বন্ধ করলে পৃথিবীতে শান্তি না এলে বিজনেস হবে না। তাছাড়া এই দুটো প্রান্তে বা বিভিন্ন প্রান্তে যুদ্ধ কন্টিনিউ করলে ইউএসএ এর ওয়েপন্স, আর্মি, প্রেস্টিজ অ্যান্ড মানি উইল বি অ্যাট স্টেক, মর্টগেজড, মানে এনগেজড হয়ে যাবে। তাহলে আমেরিকা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে এতগুলো প্রান্তে যুদ্ধ করেছে, আচ্ছা আমেরিকার আলটিমেটলি কি লাভ হয়েছে? এই হচ্ছে রাজনৈতিক ফিলোসফি অফ ট্রাম্প। এইবার ট্রাম্পের, এবার আসছে তার পরের পয়েন্টে, ইউএস এর এই মুহূর্তে নাম্বার ওয়ান এনিমি কে? ইজ নাম্বার ওয়ান এনিমি রাশিয়া? নো, অ্যাবসলিউটলি নট। যতক্ষণ ছিল ইউএসএসআর, আপ টু 1990, ইউএসএসআর ওয়াজ দ্য নাম্বার ওয়ান এনিমি অফ ইউএসএ। তখন বাইপোলার ওয়ার্ল্ড। যে মুহূর্তে ইউএসএসআর ডিসইন্টিগ্রেট করে গেল, শুধু রাশিয়া পড়ে থাকলো আর সবাই বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা স্বাধীন দেশ হয়ে গেল, যদিও আন্ডার ফেডারেশন, রাশিয়ান ফেডারেশন। কিন্তু রাশিয়া দুর্বল হলো, একটা রাশিয়ান পোলটা ধ্বংস হয়ে গেল। নো মোর at that time, from that time Russia is not a threat to USA.
একটা হলো মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হলো, আর একটা পোল কি হলো, প্যান ইসলাম একটা পোল হয়ে গেল। ইউরোপে ইইউ তৈরি হলো, ইইউ একটা পোল তৈরি হলো, প্যান ইসলাম তৈরি হলো। চায়না একটা পোল আস্তে আস্তে রাইজ করে গেছিল, আরো রাইজ করে গেল। চায়না এই মুহূর্তে ওয়ার্ল্ডের মিলিটারিলি থার্ড মাইটিয়েস্ট কান্ট্রি, ইকোনমিতে, ট্রেডে নাম্বার 2 ইন দ্য ওয়ার্ল্ড। এবং সবকিছু মিলিয়ে চায়না মিলিটারি, তার পলিটিক্স, ডিপ্লোম্যাসি, ম্যান পাওয়ার, তার ওয়ার্ল্ড ট্রেড, সবকিছু মিলেমিশে সে এখন ইউএস এর কাছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ইউএস এর কাছে থ্রেট এখন নট রাশিয়া, বাট ইট ইজ চায়না। চায়না ইজ নাম্বার 1 এনিমি অফ ওয়াশিংটন। এটা চায়না খুব ভালো জানে। আর এইটা মাথার মধ্যে রাখুন। এবার দেখুন, এই যে ইউক্রেন ফ্রন্টের যুদ্ধ, লাভবান মাঝখান থেকে কে হয়েছে বলুন তো? রাশিয়া লাভবান হয়নি খুব একটা। রাশিয়া একটা লাভবান হয়েছে, ইউক্রেনের রাশিয়া ভাষাভাষী জায়গাগুলোকে সে দখল করে নিয়েছে। এবং এই ট্রিটি যেটা আসছে, সে কিন্তু সেই জায়গাগুলো দখলে রাখবে, কন্ট্রোলে রাখবে, ছাড়বে না। এই শর্ত মানতে হবে, ট্রাম্পকেও মানতে হবে, ইউক্রেনকেও মানতে হবে। অকুপাইড এরিয়াগুলো ছাড়বে না সে। এইটুকু ভিক্টরি, কিন্তু তার প্রভূত ইকোনমিক এবং মিলিটারি লস হয়েছে, যে জন্যে এই এত বড় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাকে চীনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়েছে। ইভিন তাকে নর্থ কোরিয়ার উপর ডিপেন্ডেন্ট হতে হয়েছে। দি প্রলং দি ওয়ার, রাশিয়ার ডিপেন্ডেন্স অন চায়না কন্টিনিউ বাড়বে আরো। এবং সে করেছে কি, হঠাৎ দেখছে চীনের উপর ডিপেন্ডেন্স বেড়ে যাওয়াটা রিস্কি, সে হঠাৎ নর্থ কোরিয়া থেকে সে ওয়েপন সাপ্লাই শুরু করেছে। এটা চীন ভাবতে পারেনি, কারণ একটা কান্ট্রির উপর ডিপেন্ডেন্স হি ক্যান বিট্রে এনি টাইম। সে হঠাৎ নর্থ কোরিয়ার সঙ্গে ট্রিটি করে সেখান থেকে ওয়েপন্স নিচ্ছে। রাশিয়া এটাও জানে ফরেন কান্ট্রির উপর ডিপেন্ডেন্স অন ওয়েপন সাপ্লাই ইজ নট গুড ফর ফিউচার অফ রাশিয়া। আর রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ডিএনএ হচ্ছে সম্পর্ক তিক্ত, কারণ চৈনিকদের রাশিয়ার উপরে বহু দশক ধরে যে অত্যাচার, এটা কখনো সে ভোজেনি। হ্যাঁ, মঙ্গলদের অত্যাচার, মঙ্গলদেরকে রাশিয়ারা চাইনিজই মনে করে। মোর ওভার হোল সাইবেরিয়ান রিজন একটা বিশাল অংশের উপরে চায়না দাবি করে বসে আছে এটা তাদের দেশ। চায়না হ্যাজ ক্লেমড এ হিউজ টেরিটরি অফ সাইবেরিয়া, and in Siberia there is a slow infiltration of the Chinese into that territory. That's a threat to Russia. এই জন্যেও সেও চাইছে যুদ্ধটা শেষ, এখানে তার চাপ, যদিও সে জিদ ধরে আছে এখনো পর্যন্ত, চট করে যুদ্ধ থামাতে চাইছে না, তাকেও যুদ্ধ থামাতে হবে। The more the war continues, Russia dependence on China will continue. That is not good for interest of Russia. লাভবান হয়েছে একমাত্র চীন। রাশিয়ার একদিকে টেরিটরি ওয়াইজ লাভ হয়েছে, কিন্তু ফিনান্সিয়ালি অ্যান্ড মিলিটারি তার লস হয়েছে। ইউরোপ সব ক্ষেত্রেই লস করেছে, ইউক্রেন লস করেছে। রাশিয়া, আমেরিকা ফিজিক্যালি উন্ডেড নয়, বাট তার ইন্টারেস্ট উন্ডেড হয়েছে। হ্যাঁ, মার্স ইউএস সেন্ট্রাল Command Force in cooperation with Iraqi intelligence and security forces conducted a precision airstrike in Al-Anbar province, Iraq, that killed the global ISIS
টু লিডার চিফ অফ গ্লোবাল অপারেশনস অ্যান্ড ডেলিগেটেড, আচ্ছা পড়বো এটা, ইউএস সেন্ট্রাল কমান্ড ফোর্স উইথ ইরাকি ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট খবর, কারণ প্যান ইসলাম ইজ এ থ্রেট টু ইউএসএ, কোনো কোনো নেই, সন্দেহ নেই। এবার আসছি আমি, এবার তাহলে চীনের হাত থেকে মুক্তির প্রয়োজন আছে। আর একটা জিনিস আমেরিকাও জানে, যদি যুদ্ধ কন্টিনিউ করে তারও যেমন লাভ নেই, রাশিয়ারও লাভ নেই, মাঝখান থেকে লাভ চীনের। অথচ এই চীনটাই হচ্ছে তার নাম্বার ওয়ান শত্রু। বোঝাতে পারলাম? এবার তাকে এই বিভিন্ন কারণ, এবার আসছি আমি, এই যে চীনের উন্নতির শুরু কোথায়। দেখুন 1949-এ তো কমিউনিস্ট রাশিয়া, তো কমিউনিস্ট চীন তৈরি হয়েছিল, কমিউনিস্ট নামেই কমিউনিস্ট চীন। তার আর্থিক এবং ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক উন্নতি, মিলিটারি উন্নতি কিন্তু খুব পুয়ার ছিল। তার সব থেকে বড় উদাহরণ দেখিয়ে দেব। 1978 ভিয়েতনাম আক্রমণ করতে গিয়েছিল চায়না। সেই সপ্তাহে 1978-এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বেজিংয়ে বসে আছেন। হঠাৎ একদম রেড আর্মি অ্যাটাকড ভিয়েতনাম। সেই যুদ্ধের ক্ষেত্রে ছবি পরিষ্কার দেখিয়ে দিয়েছে কত নিম্নমানের ওয়েপন্স চাইনিজ আর্মির 78-এ, এবং ভিয়েতনামের কাছ থেকে নাকে খত দিয়ে চীনা ফৌজকে ফিরে আসতে হয়েছিল। সে সময় বাজপেয়ী 10 দিনের সফরে গেছিলেন, তিনি প্রতিবাদে 3 দিন থেকেই বোধহয় চলে এসেছিলেন, 3 দিন কি 4 দিন ছিলেন, চলে এসেছিলেন। চীনের ভান্ডারে অস্ত্র কেন পুয়োর ছিল তার কারণ মনে রাখবেন, সেকেন্ড গ্রেট ওয়ারের সময়ও চীনের সয়েলে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল না, যা কিছু আমেরিকান সাপ্লাই ছিল। আমেরিকা অলওয়েজ পুয়ার কোয়ালিটি ওয়েপন সাপ্লাই করেছে। অন দি কন্ট্রারি, ইন ব্রিটিশ ইন্ডিয়া অন্তত কয়েক ডজন অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল, যেগুলো রয়ে গেছিল, ব্রিটেন চলে গেছিল। আমরা সেই কোয়ালিটি ইকুইপমেন্টস পেয়েছি। 47-49-এ আমাদের কোয়ালিটি অফ ওয়েপন্স ওয়াজ সুপিরিয়র টু দ্যাট অফ দি চাইনিজ। এই জন্যে যখন চায়না 49-এর পরে যখন টিবেট দখল করতে এলো, যখন দালাই লামা ভারতের কাছে অ্যাজ পার ইন্টারন্যাশনাল ট্রিটি উইথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড টিবেট বিটুইন, যখন অস্ত্র চাইল, যে অস্ত্রটা তার ইন্ডিয়ার দেওয়া উচিত ছিল, যেটা মহাকাল বলছেন যে এই ট্রিটি অনুযায়ী ইন্ডিয়ার উচিত ছিল দালাই লামাকে অস্ত্র পাঠানো। যদি 10,000 রাইফেল পাঠাতো তাহলেও যুদ্ধের গতি পাল্টে যেত। তার কারণ কোয়ালিটি অফ ইকুইপমেন্ট তার ছিল না চীনের। নেহেরু বিট্রে করেছিল, এইবার বলি তাহলে চীনের উন্নতি কখন হলো। ইভিন 71-এ বাংলাদেশ ওয়ারের সময়ও, ইন্ডো পাক ওয়ারের সময়, ওয়ারের সময় কিন্তু আর্থিক অবস্থা চীনের খুব খারাপ, লোকসংখ্যা প্রচুর, প্রচুর গরিব, কোয়ালিটি কনজিউমার্স গুডস নেই, কোয়ালিটি প্রোডাকশন নেই, আর্মি উইথ পুয়ার কোয়ালিটি আর্মস। এইবার 71-এর যুদ্ধে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া রাশিয়ার যৌথ শক্তির কাছে আমেরিকা এবং চীনের নাকে খত, অপমানিত হতে হয়, বাংলাদেশ জন্মায়। এই অপমান থেকে, অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তার আগে পর্যন্ত চীনের মুখ আমেরিকা দেখত না, কোনো সম্পর্ক ছিল না, মুখ দেখা দেখি বন্ধ ছিল, নো এম্বাসি অন ইচ আদার সয়েল। এবার মধ্যস্থতা করে দিয়েছিল সেই সময় এই পরাজিত অপমানিত পাকিস্তান, মধ্যস্থতা করে দিয়েছিল, কারণ তখন পাকিস্তানের সঙ্গে কি চীন কি আমেরিকা উভয়ের সম্পর্ক ছিল ভালো। ও মধ্যস্থ হয়ে চীনের সঙ্গে, কমিউনিস্ট চীনের সঙ্গে, তখন মাও সেতুংয়ের সঙ্গে, চীনের সঙ্গে তোমার আমেরিকার সম্পর্ক গড়ে দেয়। এই সম্পর্কে তখন কিসিঙ্গার নিক্সন যুগ,
কিসিঞ্জার ওয়াজ এ ব্রিলিয়ান্ট, আই হ্যাভ বহুবার বলেছি যে ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট। এই কিসিঞ্জার নিয়ে একদিন কথা বলবো। এবার একটা ট্রিটি হয়, সেই ট্রিটিতে কি হলো যে আমেরিকা সেই সঙ্গে ওয়েস্ট ইউরোপের মানি অ্যান্ড মিডিয়াম রেঞ্জের টেকনোলজি উইল বি ইনভেস্টেড ইন চায়না, কারণ চায়না তখন ওয়ার্ল্ডের চিপেস্ট লেবারসে ভর্তি। আর আমেরিকা আর ওয়েস্ট ইউরোপ চাইছে এমন একটা জায়গা যেখানে আমি চিপে লেবার পাবো। চীনও চাইছে মানি অ্যান্ড টেকনোলজি, যেটা তার নেই। ইনভেস্টর চায়না হাজারে হাজারে এসি-জেড তৈরি করে দিল। এসি-জেড মানে সেখানে লেবারদের কোনো ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটস নেই, লেবার অ্যাজ বন্ডেড লেবার তারা কাজ করবে। সেই এসি-জেড নিয়ে তো আপনারা দেখে নেবেন এসি-জেডের কি রুলস। এসি-জেডগুলো এক একটা হচ্ছে ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, যেখানে কোনো হিউম্যান রাইটস নেই। কোম্পানি লেবারদেরকে বন্ডেড লেবারের মতো কাজ করায়, কোনো ফ্রিডম নেই, বন্ডেড লেবারের মতো। এবং যে কারণে এই এসি-জেডগুলোতে চিপেস্ট লেবার পাওয়ার জন্যে চায়নাতে ম্যাসিভ নাম্বারে কনজিউমার গুডস তৈরি হলো। এবং ম্যাসিভ নাম্বারে দো লোয়ার কোয়ালিটি, এগুলো ওয়ার্ল্ড মার্কেট ছেয়ে গেল। এই কনজিউমার গুডস কি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ইভেন ইন্ডিয়াতে ছেয়ে গেল। এ থেকে লেবাররা কিছু পয়সা পেল। অ্যাজ এ কান্ট্রি চায়না প্রচুর টাকা ইনকাম করলো। একটা কথা আছে, যখন একটা কিছু সাবস্ট্যান্স একটা কোয়ান্টিটির উপরে উঠে যায় তখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়। এই অ্যাকুমুলেটেড ওয়েল থেকে এবার তাদের ওয়েল থেকে ওরা ওয়েপন্স তৈরি করতে শুরু করলো। ওয়েপন্স তাদের ডিপ্লোম্যাসি চেঞ্জ হলো, অ্যাসার্টিভ ডিপ্লোম্যাসি। আস্তে আস্তে এই ইকোনমিক চায়না বিকেম এ ইকোনমিক জায়েন্ট, ট্রেড জায়েন্ট, at the same time a military giant. এই করতে করতে এই মুহূর্তে আমেরিকার একটা সময় যে নাম্বার ওয়ান ইকোনমিক ফ্রেন্ড, একটা চায়নার ইকোনমিকে বলা হয় চায়না ইকোনমি ইজ এ হিপ জয়েন্ট উইথ টু লেগস, ওয়ান আমেরিকা ওয়ান চায়না, হিপ জয়েন্ট দাঁড়িয়ে আছে। আর ওইখান থেকে এই বিপুল টাকা ইনভেস্ট সরাতেও পারে। সরালেও এখন চায়না হ্যাজ বিকাম অলমোস্ট অটোনোমাস। কিন্তু এই চায়না নাও এ থ্রেট টু ইউএসএ ইন মিলিটারি প্লেন, ইন ট্রেড প্লেন। তাই এখন চীনের সঙ্গে ইউএসএ শত্রুতা। এবার আসছি আমি তারপরের তারিফ যুদ্ধে। তারিফটা এবার 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 মুশকিল হয়ে গেছে। ইউএসএর চীনের কাছ থেকে যা ইম্পোর্ট করে তার থেকে কম ভ্যালুয়েশনের মেটেরিয়ালস এক্সপোর্ট করে টু চায়না। ইন্ডিয়ার ক্ষেত্রে তাই, ইন্ডিয়াতে যা সে এক্সপোর্ট করে এইখান থেকে সে ইম্পোর্ট কম করে। এই চায়না এবং ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে তার যাকে বলে ট্রেড ডেফিসিট হচ্ছে। ট্রেড ডেফিসিট একটা কান্ট্রির পক্ষে একটা খুব নেগেটিভ জায়গা, অসম্মানের জায়গা। এই ট্রেড ডেফিসিট সে ব্যালেন্স করতে চাইছে। এই ব্যালেন্স করতে গিয়ে সে কী করছে, সে দেখছে তাহলে ইউএসএকে তার ইম্পোর্ট কমাতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে। ইম্পোর্ট কমানোর একটাই পথ হচ্ছে কি, যে বিদেশি মালগুলো আসছে তারপর ট্যাক্সেশন বা তারিফ বাড়াতে হবে। এই তো এই বাড়াতে গিয়ে এই 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 সে মাথার মধ্যে নিয়ে এসছে। এইটা বাড়াতে গিয়ে হঠাৎ বাড়াতে গিয়ে তার মূল টার্গেট চায়নাকে সে টাইট দেবে। কারণ তার মার্কেট, কনজিউমার্স মার্কেট চাইনিজ মেটেরিয়ালসে ভর্তি হয়ে গেছে। এইটা করতে গিয়ে শুধু চায়নার ক্ষেত্রে যদি এটা করে তাহলে কথা উঠবে, তাই সবার ক্ষেত্রে সে র্যান্ডাম এটা করেছে। মেক্সিকো, ইটালি, মেক্সিকো, ইউরোপ, কানাডা, ভারত, চায়না সবার ক্ষেত্রে করেছে, ইভেন সাউথ আমেরিকা সব জায়গাতে করেছে। এইটা করতে গিয়ে গোটা ওয়ার্ল্ডের ট্রেড
একটা কম্পন শুরু হয়ে গেছে সব জায়গাতেই, মানে ট্রেড জগতে একটা কম্পন শুরু হয়ে গেছে। এতে কিন্তু ইউএসএ ট্রেডও কিন্তু মার খাবে। এই অনুভূতিটা ট্রাম্প আস্তে আস্তে পেয়ে যাবেন, বা অলরেডি তাকে বলতে শুরু করেছে। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হচ্ছে লাস্ট 1930s-এ যে গ্রেট ডিপ্রেশন ইন ইউএসএ, গ্রেট ডিপ্রেশন, এরকম একটা ঘটনা ঘটেছিল। গ্রেট ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন, হ্যাঁ, এটা গ্রেট ডিপ্রেশনের একটা ইতিহাস একটু। গ্রেট ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন একটা, হ্যাঁ, এই উদাহরণটা, এটা ইন 1930 একটা ওদের কংগ্রেসে একটা বিল পাশ করিয়েছিল দুজন ল মেকার, স্মুথ অ্যান্ড হাউলি, তারিফ অ্যাক্ট 1930। দুজন ল মেকার বিলটা পাশ করিয়েছিল। বিলটা ছিল এই যে সে সমস্ত দেশের ইম্পোর্ট মেটেরিয়ালসের উপরে সে হিউজ ট্যাক্স বসাবে। এই ট্যাক্স বসাতে গিয়ে কি সর্বনাশ হয়েছিল? সর্বনাশ হয়েছিল, গোটা ইন রিটার্ন ইউএসের মাটিতে ইম্পোর্টটা কমে গেছিল, কমতে গিয়ে কমে গেল, এবং তাদের এক্সপোর্টটাও থমকে গেল, কারণ সবাই ইন রিটার্ন রিটালিয়েট করলো। এই এক্সপোর্টটাও বন্ধ হলো। এক্সপোর্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত এগ্রিকালচারাল ফিল্ডে, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে, সব জায়গাতেই ইন ল্যাক্স লেবার্স লে আউট করতে হলো, ফ্যাক্টরি সব বন্ধ করতে হলো, ইকোনমিক স্লো ডাউন করলো, একটা গ্রেট ডিপ্রেশন শুরু হলো। গ্রেট ডিপ্রেশন শুরু হলো। মনে রাখবেন, এই গ্রেট ডিপ্রেশনের থেকে ইউএসএ কে বেরিয়ে আসতে হয়েছে অনেক পরে, এবং এটাও একটা রিয়েলিটি। এই যে গ্রেট ডিপ্রেশনের জন্য ইউরোপের কান্ট্রিগুলো অ্যাফেক্টেড হলো, এটা মিউচুয়ালি সমস্ত, কারণ অ্যাট দ্যাট টাইম দ্য গ্লোবাল ট্রেড ওয়াজ ইন্টারকানেক্টেড। একটা জায়গায় ডিপ্রেশন হলে অন্য জায়গায় তার ইফেক্ট পড়বে। এবং একটা বড়, এই যে গ্রেট ডিপ্রেশন, এটা ছিল ওয়ান অফ দ্য রিজনস, ওয়ান অফ দ্য স্টিমুলেটিং গাইডিং ফ্যাক্টর ফর দি সেকেন্ড গ্রেট ওয়ার। সেকেন্ড গ্রেট ওয়ারের এই ওয়ার এর মধ্য দিয়ে মার্কেটকে চাঙ্গা করার চিন্তা কেউ কেউ করল। মনে রাখবেন, সেই সময় 1935, আজ থেকে প্রায় 90 বছর আগে, তখনকার যে ওয়ার্ল্ড গ্লোবাল ট্রেডের যে স্ট্রাকচার, যে ইন্টারকানেকশনস, তার থেকে বহু হাজার গুণ এখন ইন্টারকানেক্টেড। এখন এই ইফেক্ট throughout the world in সব কান্ট্রি, ইউএস এর এই ইফেক্ট অন সাউথ আমেরিকা, নর্থ আমেরিকান আদার কান্ট্রিজ, ইউরোপ, এশিয়ান কান্ট্রিজ, আফ্রিকান, সব জায়গাতে পড়বে। গোটা পৃথিবীতে ইফেক্ট একটা পড়বে। ইফ নট কারেক্টেড ভেরি সুন, তাহলে কিন্তু ইউএসএ কেও এর ফল ফলতে হবে। এবার একটা বলি, তাহলে ভারতবর্ষের কি হবে? ভারতের কি হবে? কারণ আমরা অনেকেই চেয়েছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসুক। ট্রাম্প ক্ষমতায় আসুক আমরা কেন চেয়েছিলাম? কতক্ষণ হলো? সরি, ও 35 মিনিটস। কেন আমরা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম, আমাদের কাছে চীন, প্যান ইসলাম, বাংলাদেশ ইস্যু, এইগুলো বড় হয়েছিল, ইভিন চায়না, এগুলো আমাদের কাছে। আমরা এই অ্যাঙ্গেল থেকে আমরা চেয়েছিলাম যে ট্রাম্প আসুক, কারণ ট্রাম্পের স্ট্যান্ড এগেনস্ট চায়না, এগেনস্ট প্যান ইসলাম, এগুলো এগুলো মোটামুটি ক্লিয়ার, এইখান থেকে সে সরে আসবে না। কিন্তু এই যে ট্যাক্সেশন নেই না ওয়ার্ল্ড ট্রেড মেটেরিয়ালসের উপরে, এই জায়গাটা আমাদের কাছে আনওয়ান্টেড এবং আনএক্সপেক্টেড ছিল, যে সাডেন ব্লো বলতে পারেন। এই জায়গাটা, এটা হয়তো ট্রাম্পের নিজস্ব ফিলোসফি বা মিসক্যালকুলেশন, বা তার এই ফিলোসফি, এটা দেখা যাক কোন দিকে যায়। কিন্তু ভারতবর্ষ ইজ নাও এ ভেরি ম্যাচিওর প্লেয়ার, ভেরি ম্যাচিওর প্লেয়ার।
ভারতবর্ষ এই যে কম্পালশন, এই ভারতবর্ষ কেন একটা ট্রেডে, ওয়ার্ল্ড ট্রেডে সে একটা পুশ টু এ কম্পালশন, এই কম্পালশনের পরিবেশে কিন্তু সে কখনো কিন্তু সারেন্ডার করবে না কারোর কাছে। কারণ তার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, যখন রাশিয়ার এগেনস্টে যখন কয়েক বছর আগে আমেরিকা স্যাংশন করেছিল, তো সেই স্যাংশনকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে আমরা অল রিলেশনস মেনটেন করে গেছি, ট্রেড করে গেছি বুড়ো আঙুল দেখিয়ে, এবং সেই ট্রেড করে আমরা লাভবান হয়েছি। আমরা অনেক চিপার রেটে আমরা ক্রুড অয়েল ফ্রম রাশিয়া নিয়েছি, এবং সেই রিফাইন করে সেই তেলকে আবার আমরা ইউরোপকে বিক্রি করেছি। উই উইল নট সারেন্ডার টু এনি ওয়ানস ডিকটেটস। এবং এই যদি ইউএসএ আমাদের সঙ্গে এই বিহেভ কন্টিনিউ করে, উইল ওপেন আপ অর স্ট্রেংথেন আওয়ার ট্রেড রিলেশনস with other countries, South American countries, African countries, European countries, specific region countries, will improve our trade. Even we can improve trade our with China. কারণ এই চাপে তো চায়নাও পড়বে। তাহলে যখন চায়না পড়বে, তখন চায়নাও অলসো আন্ডার কম্পালশন উইল বি সফট টু কাম টু সাম ট্রিটি উইথ আস, ইন্ডিয়া। এটা নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। শুধু একটাই মনে রাখতে হবে, our diplomats, our central leaders need to play in a mature way, in a wise way. এবং we are confident our national leaders are very mature today, very mature today. একদম আমি তো ভীত নই, একদম they will play a mature play। কারণ গোটা পৃথিবীকে আইসোলেট করে ইউএসএ সলিটারিলি প্লে করতে পারে না, এটা তার পক্ষে একটা বুমেরাং হবে। আলটিমেটলি ট্রাম্প উইল নট কন্টিনিউ টু বি দ্যাট স্টুপিড। হি হ্যাজ গট অ্যাডভাইসার্স, উইল বি অ্যাডভাইসড ইন টাইম টু রিট্রিট ফ্রম সাম এরিয়াজ। আদারওয়াইজ ইন্ডিয়া উইল নট লুজ। ইন্ডিয়া ইজ ম্যাচিওর, ভেরি স্ট্রং, ভেরি ম্যাচিওর টু প্লে। আমেরিকা একা আইসোলেশনিস্ট পলিসি নিয়ে একা আমি পৃথিবীতে আমি আমার মতো থাকবো, আমারটাই শেষ কথা, এইটা বলার মতো পৃথিবী এখন নেই। মাল্টিফোকাল ওয়ার্ল্ড, মাল্টিসেন্ট্রিক ওয়ার্ল্ড, অনেক স্ট্রং প্লেয়ার্স এসে গেছে পৃথিবীতে। উই হ্যাভ টু বি ভেরি ওয়াইজ টু প্লে, টু হ্যাভ ট্রিটিস টু আদার সেন্টার্স। একদম ভীত হওয়ার কোনো কারণ নেই। এবার আরেকটা জায়গায় একটু বলে থেমে যাব। এবার আমি যদি কিছু হ্যাঁ, কি দেখি কার কার কি মন্তব্য আছে নেতাজির বিষয়ে। ও তো হোয়াট ইজ ইউর কোশ্চিন সঞ্জীব অধিকারী? প্রেসিডেন্ট, হ্যাঁ, জেলেনস্কি অন মার্চ, ইয়েস, ভাস্বর। এনি আদার কোশ্চিন? হ্যাঁ, on March 13, US Central Command forces in cooperation with the Iraqi intelligence and security forces conducted a precision airstrike in Anbar province, Iraq, that killed the global ISIS two leaders, chief of the global operations and the delegated committee Amir Abdullah Makki Muslis Al Riafi alias Abu Khadija, and one other ISIS operative. Yes, এটা করবে, কারণ প্যান ইসলামের সঙ্গে তো আর ইউএস এর মোলাকাত হবে না। এবার আসছি আমি একটা একটা ঘটনা বলে থেমে যাব আমি। কত মিনিট হলো দেখি। ও, একটা জিনিস হচ্ছে যে এবারে আমরা যখন এতে যাচ্ছিলাম
ট্রেনে আমাদের মনে হয় ট্রাম্প হুমকি ধমকি দিয়ে ট্যাক্স ইম্প্যারিটি ইকুয়াল করে নিতে চাইছে। যেমন প্রথমে কানাডার ক্ষেত্রেও 50% বলে, পরে হ্যাঁ এটা তো এটাই তো হবে। তাই এটা দেখো ও তো বিজনেস বোঝে, এটাই ওকে একটা ব্যালেন্সে আসতে হবে। এটা ইন্ডিয়ার সঙ্গে হতে হবে তাকে। ওর টার্গেট কিন্তু চায় না অন্য সব জায়গায় ও ব্যালেন্স করে করে নামবে, যার টার্গেট চায় না। অ্যান্ড প্যান ইসলাম। এবার আসছি আমি ট্রেনে, ইস্পাত এক্সপ্রেসের ট্রেনে একটি একটি লোক দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে। আমি হাঁটাহাঁটি করছি, রানিং ট্রেন থেকে ছবি তোলার চেষ্টা করছি। হঠাৎ চোখে এলো একটি ছেলেকে নিয়ে, 2 বছরের ছেলেকে নিয়ে কোলে করে একটি ছেলে, একটি বয়স্ক লোক, বয়স্ক মানে এই 30 ইয়ার্সের মতো একটি যুবক কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি ওই ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করলাম, আপ কাহা সে আয়া। আমার ভাঙা হিন্দি আমি জানি, নিজেই লজ্জিত আমি কি হিন্দি বলছি। সে বাংলায় উত্তর করলো যে আমি আসাম থেকে আসছি। আসাম থেকে আসছি মানে আসামে প্রচুর বাঙালি আছে। আমি আশা করলাম, মনে করলাম যে ও নিশ্চয়ই এটা এরকম হবে। তো তারপরে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাবে? ও বলছে আমি রাঁচির কাছাকাছি। কিন্তু রাঁচি তো এখানে নয়, রাঁচি তো অন্য রুটে। সে না, জানি না আমি কোথায় কোথায় নামবো তাও সে বলতে পারছে না। কোথায় যাবে না, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর কোথায় তাও সে বলতে পারছে না। না এখানে কবে বিয়ে হয়েছে? না 2 বছর আগে, 3 বছর আগে বিয়ে হয়েছে। তো তুমি জানো না কোথায় নামবে, কোথায় শ্বশুর বাড়ি? না, কিছু জানি না। তুমি আগে কখনো আসোনি? না, বিয়ের সময় একবারই এসেছিলাম, আর আসা হয়নি। কি নাম? নাম যেটা বললো কি একটা ইসলাম, মানে বুঝলাম মুসলিম নাম, মুসলিম। অথচ তখন আমার ড্রেসটা কিন্তু এমন একটা ড্রেস, একদম ডিপ গেরুয়া ড্রেস আমার তখন। আমি মন্দিরে যাচ্ছি একটা, আমাকে মুসলিম ভাই মনে করার কোনো কারণ নেই। একদম গেরুয়া, ডিপ গেরুয়া ড্রেস। তখন মনে পড়লো আমাদের বিভিন্ন খবরের কাগজে, মিডিয়াতে যেটা, যে এই যে জঙ্গলমহল, সিংভূম ডিস্ট্রিক্ট, রাঁচি, এইসব জায়গাতে জঙ্গলমহলে, ট্রাইবেল এরিয়াতে প্রচুর মুসলিমসরা ট্রাইবাল মেয়েদের বিয়ে করেছে। দে হ্যাভ এন্টার্ড দেয়ার। কারণ ট্রাইবাল এরিয়াতে একটা হচ্ছে তোমার ওই যে লাভ জিহাদ একটা আছে, আর একটা হচ্ছে এই ট্রাইবেল এরিয়াতে বিয়ে করে ল্যান্ডের উপরে গ্র্যাবিং আসছে। কারণ ট্রাইবেল এরিয়াতে নিয়ম হচ্ছে অনলি প্রপার্টি উইল বি আন্ডার ট্রাইবেলস। ট্রাইবেল মেয়েকে যদি বিয়ে করে ফেলে, ইসলামাইজড হয়ে গেল, ট্রাইবেল মেয়ে বিয়ে হয়ে গেল, সেই রুট ধরে ওরা এই জঙ্গলমহলের মেয়েদেরকেও ওরা অ্যাকোয়ার করছে, একটা কনভার্সন হচ্ছে। আরেকটা হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে। এই যে খবরে বেরোচ্ছে না দিন কয়েক, এই যে প্রচুর বহুদিন থেকে, যে জঙ্গলমহলের প্রচুর এরিয়াতে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, মুসলিমদের সংখ্যা 100-200% বেড়ে গেছে কয়েক বছরের মধ্যে, ল্যান্ডগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। এগুলো মিডিয়াতেও দেখেছেন আপনারা। কিন্তু হোম মিনিস্টার এসে সে বক্তব্য রেখে গেল, খবর দেখলাম একদম হাতে নাতে একটা তথ্য পেয়ে গেলাম। এবং এবং কোথায় আসাম, কারণ আসামে তো প্রচুর মুসলিমস প্রবেশ করেছে, ওপার বাংলা। আর সেইখান থেকে এই লিঙ্ক আপ, কারণ ওদের যে র্যাকেট আছে, প্যান ইসলামের যে র্যাকেটটা আছে, সেই র্যাকেট কাজ করছে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে নর্থ ইস্টের চা বাগানগুলোতে প্রচুর সাঁওতাল আছে, ব্রিটিশেরা একটা কানেকশনস, প্লাস প্যান ইসলামের কালেকশনস। এইখান থেকে আসাম থেকে এসে ওপার বাংলার বাংলাভাষী মুসলিম, ওপার বাংলার আসাম
সেইখান থেকে এসে ঝাড়খণ্ডের জঙ্গলমহলে শ্বশুরবাড়ি করতো। একদম। এই এই জিনিসটা খুব এই অপারেশনটা খুব চলছে। এটা একটা একটা আমি একটা ডায়লগ, এই অল্প সময় ছিলাম কথা বলতে বলতে, এরকম কত যে শয়ে শয়ে হচ্ছে জানি না। একটা, আমার মনে হয় আমি ওই ট্রিপে বোধহয় একজনের সঙ্গে কথা বলেছি, আর কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু একটা কথাতেই এই স্যাম্পলটা পেয়ে গেলাম। জানি না আরো অনেক কথা বললে হয়তো আরো অনেক স্যাম্পল পেয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ ভাস্বর, হ্যাঁ এটাই হবে। শুভরাত্রি। শুভরাত্রি। 47 মিনিটস। শুভরাত্রি। থ্যাংক ইউ।